যে কোর্টের রায় দিল সেইটা নিয়ে আপনাদের কালকে কি কর্মসূচি হবে, কি হবে? প্রথম কথা, কোর্টের রায় এখনো আমাদের কাছে এসে পৌঁছায়নি। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, কোর্টের মন্তব্য নিয়ে, কোর্টের জাজমেন্ট নিয়ে আমরা কোনো মন্তব্য করব না, যদিও সেই মন্তব্যের কপি বা কোর্টের জাজমেন্টের কপি আমরা এখনো পাইনি। কিন্তু আবার আমরা আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, তৃণমূল কংগ্রেস একটা নীতি মেনে, আইন মেনে চলা রাজনৈতিক দল। সেই কারণে ত্রিপুরায় যেভাবে বিপ্লব দেবের বিজেপি সরকার গুন্ডারাজ, স্বৈরাচারী, স্বেচ্ছাচারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে, যেভাবে বিরোধী রাজনৈতিক দলের কণ্ঠ রোধ করছে, যেভাবে বিরোধী সাংসদদের মারধর করছে, যেভাবে বিডিও তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, যেভাবে সরকারের এসডিপিও তাদের দ্বারা আক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদে আমরা শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিল করব বলে 11 তারিখ আমরা অফিসিয়ালি পুলিশের কাছে পারমিশন চেয়েছিলাম। আমাদেরকে বলা হয়েছিল 15 তারিখ, আমরা যেহেতু মিছিল করতে চেয়েছিলাম, আমাদের বলা হয়েছিল 15 তারিখ অন্য রাজনৈতিক দলের কর্মসূচি আছে, তাই আমাদের অনুমতি দেওয়া হবে না। যদিও অসমর্থিত সূত্রে পরে আমরা জানতে পেরেছি যে অন্য রাজনৈতিক দলের কর্মসূচি চিঠি কিন্তু আমরা চিঠি দেওয়ার পরে জমা দেওয়া হয়েছে। প্লাস ত্রিপুরার শহরে থেকে আমরা দেখেছি 15 তারিখ এমন কিছু বড় কর্মসূচি কোনো রাজনৈতিক দলই করেনি, যার জন্য সমস্ত ত্রিপুরা পুলিশকে সেখানে লাগিয়ে দিতে হবে, সে কারণ দেখিয়ে আমাদের 15 তারিখের মিছিল অনুমতি দেওয়া হয়নি। তারপর আমরা 13 তারিখ যখন আবার বললাম যে আমাদের 16 তারিখ মিছিল করতে দেওয়া হোক, তখন বলা হলো যে বিশ্বকর্মা পুজোর জন্য প্রচুর পুলিশ মোতায়েন করে রাখতে হয়। আমরা একটু অবাক হলাম, তার মানে কি এখানে কোনো উৎসব, কোনো পুজো হলে এখানে এতটাই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভায়োলেশন হয় যে পুলিশ দিয়ে ল অ্যান্ড অর্ডার পালন করতে হয়? আমাদের বাংলায় তো সারা পৃথিবীর অন্যতম সেরা উৎসব দুর্গোৎসব হয়, তো সেখানে তো আমরা এরকম সিচুয়েশন দেখিনি যে পুলিশ তটস্থ থাকে ল অ্যান্ড অর্ডার ভায়োলেশনের জন্য। একটা বিশ্বকর্মা পুজোর অজুহাত দেখিয়ে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য নাকি সমস্ত ত্রিপুরার পুলিশকে বিশ্বকর্মা পুজোয় রাস্তায় নামিয়ে দিতে হয়, সেই কারণ দেখিয়ে 16 তারিখও আমাদের পারমিশন দেওয়া হয়নি। তারপর আমরা 14 তারিখ চিঠি দিয়েছিলাম যে আমাদের 22 তারিখ পারমিশন দেওয়া হোক। সাধারণত বাই কনভেনশন 12 থেকে 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে কমিউনিকেশন বিভাগ ব্যাক করে, কোনো কমিউনিকেশন আমরা পাইনি বলে আমরা শনিবার 18 তারিখ আমরা আবার গিয়েছিলাম ডিজিপির কাছে সময় চেয়ে। ডিজিপি নিজে দিল্লিতে ছিলেন, তিনি সময় করে দিয়েছিলেন এডিজি ক্রাইম পুনিত রাস্তগী সাহেবের সাথে আমাদের যোগাযোগ করা। আমরা কোভিড বিধি মেনে তার সাথে যোগাযোগ করতে গিয়ে আবার অনুরোধ করেছিলাম যে আমরা শান্তিপূর্ণভাবে অবস্থান মিছিল, প্রতিবাদ মিছিল করতে চাই, আমাদের পারমিশন দেওয়া হোক। মিনওয়াইল আইনের লড়াই আইনের পথে হয়েছে। কোর্টের জাজমেন্টের কপি আমরা যদিও পাইনি, তবুও বলছি কোর্টের জাজমেন্ট নিয়ে আমরা কিছু বলবো না। একটা উপলব্ধি আমরা নিশ্চয়ই এতদিনে ভারতবর্ষের 138 কোটি মানুষ করছি যে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বাধীন বিজেপি সরকার ভারতবর্ষের এমন কোন স্বশাসিত এবং সাংবিধানিক সংস্থাকে বোধহয় রেহাই দেয়নি গেরুয়াকরণ করা থেকে। দ্বিতীয়, মাননীয় বিপ্লব দেব মহোদয়ের বিজেপি কর্মী এবং হারমাদরা বাংলার রয়্যাল বেঙ্গল টাইগারকে কতটা ভয় পাচ্ছে সেটা অতীতেও উপলব্ধি করেছি, আজকের দিনে দাঁড়িয়েও আরো একবার উপলব্ধ হলো। তৃতীয়, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষের তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি যে উচ্ছ্বাস, যে আবেগ, যে উন্মাদনা, যে ভালোবাসা, যে সমর্থন, সেটা কোনো নিয়ম কানুনের বেড়াজাল দিয়ে কিন্তু আটকে রাখতে পারবে না। তৃণমূল কংগ্রেস আর ত্রিপুরার মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। তাই যেখানে তৃণমূল কংগ্রেস সেখানে ত্রিপুরার আপামর জনতা, যেখানে ত্রিপুরার আপামর জনতা সেখানেই তার পাশে তৃণমূল কংগ্রেসের মমতা। এটা ত্রিপুরায় এখন বাস্তবিক অর্থে সত্য হয়ে গেছে। যত দিন যাবে তার প্রতিচ্ছবিটা আপনাদের কাছে আরো পরিষ্কার হবে। সাংসদ এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আরো কয়েকজন সাংসদ এবং প্রাক্তন সাংসদ কুণালবাবু যখন খোয়াই থানায় গিয়েছিলেন, তার কানেকশনে তাকে আজকে ডেকে পাঠানো হয় এবং তিনি নিজে
একজন ল অ্যাবাইডিং সিটিজেন হিসেবে খোয়াই থানায় যেতে রাজি হয়েছিলেন। খোয়াই থানা থেকে যোগাযোগ করে তাকে বলা হয় যে আপনাকে খোয়াই থানায় আসতে হবে না, আমরা আগরতলায় আপনার সাথে কথাবার্তা বলবো। সেই মতো নিয়ম মেনে সময় মেনে তিনি যান। এমনকি আমি আপনাদের বলছি, আমি একজন সংসদ সদস্য হিসেবে তাকে অ্যাকম্পানি করতে চেয়েছিলাম, সেটা উনি রাজি হননি, বলেছেন আমি একা গিয়ে কথা বলবো। তিনি গেছেন, তিনি কথা বলেছেন, তারপর যে কোনো কারণে তার শারীরিক অসুস্থতা হয়, তার প্রেশার ড্রপ করে, তার হাইপারটেনশন প্রবলেম হয়, তার কিছু ভমিটিং হয়, সেই জন্য আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা আইএলএস হসপিটালে তাকে ভর্তি করে। একজন চিকিৎসক হিসেবে আমি নিজে তাকে দেখে আসি, তাকে যারা চিকিৎসা করছেন সেই ডাক্তারদের সাথে কথা বলি, ট্রিটমেন্ট চলছে, এখন তিনি স্টেবল আছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কাল আসছেন না? আমাদের দলের নেতৃত্বের অবস্থান সঠিক সময়ে সঠিকভাবে আপনারা জানতে পারবেন। আপনারা এটাই লিখবেন, তৃণমূল কংগ্রেস এবং ত্রিপুরার মানুষ মিলেমিশে একাকার হয়ে গেছে। যেখানেই ত্রিপুরার মানুষ সেখানেই তৃণমূল কংগ্রেস, আর যেখানেই তৃণমূল কংগ্রেস সেখানেই ত্রিপুরার মানুষ। কাল কি কোনো কর্মসূচি থাকছে? কালকের যে পদযাত্রাটা আপাতত স্থগিত রাখা হয়েছে, সেটার জন্য আপনারা কি নেক্সট টেকনিক? আবার বললাম, আইনের কোর্টের রায় নিয়ে আমরা কোনো মন্তব্য করব না। আইনের লড়াই আইনের পথে চলবে, আইনের লড়াই আইনের পথে চলবে। ত্রিপুরার মানুষ আর তৃণমূল কংগ্রেস মিলেমিশে একাকার হয়ে গেছে। বাকি কর্মসূচি সঠিক সময় সঠিকভাবে আপনারা ঠিক জানতে পেরেছেন। ম্যাজিস্ট্রেটের এই যে নোটিশ, যে পুরোটা তোমার 144 করা, এটা তো কোর্টের বাইরের ম্যাজিস্ট্রেট এমনি নোটিফিকেশনটা করেছে। এই নোটিফিকেশন নিয়ে কি বলবেন, যে 4 তারিখ অবধি কিছু তোমার অনুষ্ঠান করা যাবে না নভেম্বর? দেখুন, আবার বললাম, কোনো কোর্ট বা ম্যাজিস্ট্রেটের রায়, যদিও তার কপি আমরা পাইনি, কিন্তু কোর্টের রায় বা ম্যাজিস্ট্রেটের রায় নিয়ে আমরা কোনো মন্তব্য না, এটা জেলা শাসকের নোটিফিকেশনটা বলছি। জেলা শাসক নোটিশ দিয়েছেন তো, যে 21 থেকে 4 অবধি সমস্ত কিছু। আমরা যেটুকু দেখেছি, এটা রাজ্য সরকারের একটা নোটিফিকেশন, সেটাই ওখানে ডিসকাশন হয়েছে। আবার আমি আপনাকে বললাম যে তৃণমূল কংগ্রেসকে ভারতীয় জনতা পার্টি এখানে এতটাই ভয় পেচ্ছে, এখানে আপনারা দেখছেন যে এমন কোনো রাজনৈতিক দল নেই যেখান থেকে স্রোতের মতো তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এমনকি ভারতীয় জনতা পার্টি তার নিজের ঘরকে বাঁচিয়ে রাখতে পারছে না, যে কোনো সময় ধস তো নামছেই, যে কোনো সময় বালির প্রাসাদের মতো বড় ধস নেমে যাবে, সেটা আমরা যেমন জানি, আমাদের থেকে আরো ভালো তারা জানে। তাই তারা প্রমাদ গুনছে, তাই তারা ভয় পাচ্ছে, তাই তারা যে কোনো রকমের পদ্ধতি অবলম্বন করছে। কোর্টের রায় নিয়ে কিছু বলবো না। বাস্তব উপলব্ধি আমাদের যেটা, নরেন্দ্র মোদী, অমিত শাহ কোনো সুশাসিত সংস্থা, কোনো সাংবিধানিক সংস্থাকেই গেরুয়াকরণের হাত থেকে বাঁচতে দিচ্ছে না। স্যার, আমার একদম সিম্পল প্রশ্ন। আপনাদের কোর্টের ব্যাপারটা আমি বারবার জিজ্ঞেস করতে হবে যে আগামীকালকে অভিষেক ব্যানার্জি আগরতলা মাটিতে পা রাখার কথা, উনি আসছেন না দলীয় কর্মসূচি, অন্য কথা, আগরতলা মাটিতে আসছেন। আমরা এটা কিছুক্ষণের মধ্যে আমাদের কাছে, আমরা কিছুক্ষণের মধ্যে মিডিয়াকে এটা অনুষ্ঠানে জানিয়ে দেব। আমার একটা প্রশ্ন ছিল, বিশেষ করে আমাদের বর্ষিয়ান প্রশাসক মিস্টার কেডি নাথ এবং আমাদের অনেকবারই আমাদের জিজ্ঞেস করা হয়েছে মিডিয়ার পক্ষ থেকে, এবং এডিসি এরিয়াতে ভবিষ্যতে আমরা কি স্ট্র্যাটেজি নিব সেটা নিয়ে এই মুহূর্তে ডিটেলসে বলা যাবে না, বিকজ পলিটিক্স ইজ টু ডাইনামিক। আজকে যে পরিস্থিতি রয়েছে সেটা 1 বছর পরে থাকবে কিনা, আর এডিসির থেকে অনেক কোচিংও হতে পারে, আমাদের কাছে খবর আছে। সো লেট আস ওয়েট। কিন্তু আমরা সংগঠন যখন তৈরি করব, আমরা 58টা ব্লকস এটা রয়েছে ত্রিপুরাতে, এবং প্রত্যেকটা ডিস্ট্রিক্টে আমরা সংগঠন তৈরি করব। সো দের ইজ নো কোয়েশ্চেন অফ কম্প্রোমাইজিং অন আর অর্গানাইজেশনাল স্ট্রেংথ ইন এনি এরিয়া। আমি শুধু একটা কথা বলতে চাই, আপনারা বারবার 144 নিয়ে জিজ্ঞেস করছেন, এবং সেই 144-এর ম্যাজিস্ট্রেটের অর্ডারে কি লেখা আছে যে রিসেন্টলি নানা রকমের হিংসা ঘটনা হয়েছে। বিশেষ করে আমি একটা পত্রিকার অফিসের কথা বলতে চাই, এবং সেই অর্ডারে লেখা আছে রিসেন্ট ইনসিডেন্টসের জন্য পলিটিক্যাল পার্টিতে কোনো রকমের গ্যাদারিং করতে দেওয়া হবে না। স্পেসিফিক্যালি পলিটিক্যাল পার্টি লেখা আছে, তার মানে কালকে যদি একটা এনজিও কিছু করতে চায় বা পত্রিকার অ্যাসোসিয়েশনরা কিছু করতে চায়, আপনারা পারবেন, কিন্তু পলিটিক্যাল পার্টি পারবে না। মিনস দে আর অ্যাকসেপ্টিং যে ত্রিপুরার মাটিতে বা আগরতলার শহরের যে ভায়োলেন্সটা চলছে এটা পলিটিক্যাল।
আমি একটা ছোট্ট প্রশ্ন করতে চাই, সোশ্যাল মিডিয়াতে একটা ছবি হাতে বিজেপির ফ্ল্যাগ, সেই পত্রিকার অফিসের বাইরে ম্যাডাম নিচে হ্যাঁ ম্যাডাম এক মিনিট ধরে রাখো ম্যাডাম। তো এই ছবি, এই নামটা সত্যি কি মিথ্যা আমি ম্যাডাম জানি ধরুন, না। ম্যাডাম ধরুন। কারণ আমি ভালো বুঝি যে মানহানির কেস কেন হয় কেন না, বাট আমি ত্রিপুরার পুলিশ আর প্রশাসনকে বলছি যে এই ছবিটা নিয়ে আপনারা তদন্ত করেন। আর একটা পত্রিকার অফিসে ঢুকে ভাঙচুর হলো, আপনারা কতজনকে অ্যারেস্ট করেছেন প্রকাশ্যভাবে জানান। আপনারা কোনো পলিটিক্যাল পার্টিকে মিছিল করতে দিচ্ছেন না, প্রতিবাদী মিছিল করতে দিচ্ছেন না, যেটার জেনেসিস কিন্তু এই ইনসিডেন্টটা ছিল। আমরা প্রথম যখন মিছিল করতে চেয়েছিলাম অভিষেক বাবুকে নিয়ে, সেটা একটা পিস মার্চ, মেসেজ এগেইনস্ট ভায়োলেন্স ছিল, আর সেটার জেনেসিস ছিল এই পত্রিকার অফিসে ভাঙচুর করা। আপনারা কতজনকে অ্যারেস্ট করেছেন এই পত্রিকার অফিসে ভাঙচুর করার জন্য? কারণ আপনারা 144 এর নোটিশে ল অ্যান্ড অর্ডারের কথা বলছেন। তো ল অ্যান্ড অর্ডার শুধু পলিটিক্যাল পার্টিদের গণতান্ত্রিক ভাবে প্রতিবাদ করে আটকানো হবে না। আমাদের যদি দায়বদ্ধতা রয়েছে ল অ্যান্ড অর্ডারের প্রতি, আপনাদের দায়বদ্ধতা রয়েছে ল এনফোর্সমেন্টের প্রতি। হোয়াট হ্যাভ ইউ ডান টু এনফোর্স ল ইন আগরতলা? কতজনকে অ্যারেস্ট করেছেন আপনারা? যে এতগুলো অফিস চালানো হলো, পলিটিক্যাল অফিস চালানো হলো, অন্য পলিটিক্যাল পার্টির মিছিলের উপরে পাথর ফেলা হলো, তৃণমূল কংগ্রেসের করেছেন, আমাদের প্রকাশ্যভাবে জানান একটা প্রেস মিট করে। সো ইফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ল, তাদের অধিকার আছে in the interest of Agartala to maintain peace and order. But what law enforcing action has Tripura administration and police taken? Please tell us that. And আমি ছবিটা নিয়ে স্পেসিফিক্যালি প্রশ্ন করছি, কোন দলের ছেলে যার হাতে বিজেপির ফ্ল্যাগ, রয়েছে, আর ও একটা পত্রিকার অফিস ভাঙছে? এটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, দিস ইজ নট মাই অ্যালিগেশন। কি তদন্ত করেছে পুলিশ, আমি জানতে চাই। ধন্যবাদ। আরেকটা কথা বলবো, আপনারা